চট্টগ্রামে আইনজীবী সাইফুলের জানাজায় লাখো মানুষের ঢল, আইনজীবীদের কর্মবিরতি, জড়িতদের বিচারের আশ্বাস উপদেষ্টার। আইনের গতিকে আমরা যদি সঠিকভাবে চলতে দিই তাহলে যারা দুষ্কৃতকারী সে যেই হোক, যেখানকারই হোক, যে পরিসরে হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আইনজীবী সাইফুল হত্যা বিক্ষোভে উত্তাল সারা দেশ। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা সহ ইসকন নিষিদ্ধের দাবি। ইসকন নিষিদ্ধ হচ্ছে হাইকোর্টের রিট। চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির আবেদন। সরকারের পদক্ষেপ জানতে চান আদালত। চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বন্ধ, আলু ও পেঁয়াজ আমদানি। স্থানীয় বাজারে দুই পণ্যের দামে অস্থিরতা। এবং চাঁদপুরে ডাকাতিয়ার বিভিন্ন স্থানে ভাঙন। নদী গর্ভে 1.5 শতাধিক বসতঘর ব্যবস্থা নেওয়ার দাবি, বরাদ্দ নেই বলছে পাউবো। দেখছেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শিকা আজিজ। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে 6 জনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে পুলিশের ওপর ইসকন কর্মীদের হামলার ঘটনায় আটক করা হয়েছে আরও 21 জনকে। রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে চট্টগ্রামে নিহত সাইফুলের জানাজায় ঢল নামে সর্বস্তরের মানুষের। সহকর্মী AKM নাজিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। মঙ্গলবার চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে উগ্রগোষ্ঠীর লোকজন কুপিয়ে হত্যা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এ ঘটনার পর কর্মবিরতি ঘোষণা করে আইনজীবী সমিতি। পরে সিসিটিভির ফুটেজ দেখে রাতভর অভিযান চালিয়ে 6 জনকে আটক করা হয়। সেই সঙ্গে পুলিশের ওপর হামলায় জড়িত আরও 21 জনকে আটক করে যৌথ বাহিনী। এছাড়া আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ। বুধবার সকাল 10টার দিকে চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল 11টায় নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজায় ঢল নামে মানুষের। এতে অংশ নিয়েছেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ ঢাকা থেকে এসে জানাজায় যোগ দেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এদিকে দ্বিতীয় জানাজা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নগরীর টাইগার পাস এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ করেন। এ সময় তারা ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। বিক্ষোভ সমাবেশের পর সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বৈঠকে বসেন উপদেষ্টা AF হাসান আরিফ, জেলা প্রশাসক, সিটি মেয়র, CMP কমিশনার সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। বৈঠকে দোষীদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করে আইনের আওতায় আনার বিষয়ে আলোচনা করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মুখর সারা দেশ। বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ মিছিল, সমাবেশ। অবিলম্বে হত্যাকারীদের বিচার দাবি করেন জনতা। সেই সঙ্গে ইসকনকে নিষিদ্ধের দাবি জানান তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন না দেওয়ায় উগ্রগোষ্ঠীর লোকজন কুপিয়ে হত্যা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এরই প্রতিবাদে বুধবার সকালে রাজশাহী কোর্ট চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন আইনজীবীরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি ইসকনকে নিষিদ্ধের দাবি জানান তারা। ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক এবং যে হত্যাকাণ্ড হয়েছে আমার ভাইয়ের, তার দ্রুত বিচার নিশ্চিত করে শাস্তি দেওয়া হোক। এই হত্যাকারীদের চিহ্নিত করে তার সুষ্ঠু বিচার চাই এবং যে সংগঠন এই হত্যার সাথে জড়িত তাদের নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। একই দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল 11টায় বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে নগরীর সদর রোড সহ আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে। পরে তারা নগরীর সদর রোডে সমাবেশ করে সাইফুলের হত্যাকারীদের বিচার দাবি করেন। আমাদের হিন্দু মুসলমান ভাই বোনদের মধ্যে যে ভ্রাতৃত্ববন্ধন রয়েছে, সেখানে তিনি সাম্প্রদায়িক
দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এর বিচার চাই। অবিলম্বে ইসলাম সংগঠন বাংলাদেশ থেকে নির্মূল করা হবে। যে সংগঠন নৈরাজ্যতা সৃষ্টি করতে চাইবে, যে সংগঠন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইবে, তাকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। আমরা আর কোন সাইকেলকে হাতে চাই না। ইসলামকে নিষিদ্ধ করতে হবে। এদিন সকালে মাগুরা জজ কোর্ট চত্বরের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বক্তারা বলেন, সম্প্রতি একটি গোষ্ঠী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র চালাচ্ছে। সমাবেশ শেষে মিছিল বের হয়ে শহরে চৌরঙ্গি মোড় ঘুরে জজ কোর্টে গিয়ে শেষ হয়। দেশে ইসকনকে নিষিদ্ধের দাবি জানান তারা। আইনজীবীকে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছেন জেলা আইনজীবী ফোরাম। দুপুরে আইনজীবী সমিতির নতুন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহেও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। আইনজীবী হত্যার প্রতিবাদে সারা দেশে চলছে বিক্ষোভ মিছিল। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম ও নূর ইসলাম রকি। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি কি বলছেন আন্দোলনকারীরা? যে আইনজীবী সাইফুল ইসলাম আরিফ যে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, তার আজ সকাল 10টায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ এলাকায় প্রথম আমার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বস্তরের আইনজীবীরা সহ আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপদেষ্টা হাসান আরিফ সহ পশ্চিমী বিরোধী আন্দোলনের যারা সমন্বয় করেছেন, কেন্দ্রীয় সমন্বয়, তারা কিন্তু সেই জানাজা অংশ নিয়েছেন। তার পরপর দ্বিতীয় জানাজা চট্টগ্রাম নগরীর ওয়াসা এলাকার যে জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে, সেখানে কিন্তু দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজার নামাজে উপদেষ্টা সহ পশ্চিমী ছাত্র আন্দোলন, কেন্দ্রীয় সমন্বয় এবং চট্টগ্রামের সমন্বয়করা উপস্থিত ছিলেন। পাশাপাশি পুরো জানাজাটা একটি জনসমুদ্রের রূপ নেয়, কারণ এই জানাজায় সর্বস্তর ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করে। জানাজা নামাজ শেষে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরের টাইগার পাস মোড় এলাকায় যায়। সেখানে কিন্তু বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় থেকে শুরু করে চট্টগ্রাম নগরের ছাত্র জনতা বারবারই একটি কথা বলে আসছে যে জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি যে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদ আব্দুল্লাহ এবং সাদিস আলম, তারা যেমনটি বলেছেন, জঙ্গি সংগঠন ইসকনকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে এবং এই আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে যারা যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আমরা যেটা জানি, এখন নগরীর বদরহাট এলাকায় একটি বিক্ষোভ সমাবেশ হচ্ছে। সেই সমাবেশ থেকেও মূলত এই হত্যাকাণ্ডের যেন সুষ্ঠু তদন্ত হয়, যারা যারা এখানে জড়িত তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। আরেকটি বিষয় হচ্ছে যে গতকাল রাতে চট্টগ্রামে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে, মানে কঠোর নিরাপত্তার মাধ্যমে যে অভিযান চালানো হচ্ছে, সেই অভিযানের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 5 জনকে শনাক্ত করা হয়েছে। যে 5 জনকে এই আইনজীবী আরিফ হত্যাকাণ্ডের সময় যে 5 জনকে শনাক্ত করা হয়েছে, সেই 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই 5 জন সহ মোট আমরা যেটি জেনেছি মোট 27 জনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং যৌথ বাহিনী। পাশাপাশি তারা যেটি বলছেন, আজও অভিযান চালানো হবে এবং এই ঘটনায় আজ দুপুরের দিকে করে চট্টগ্রাম লোহাগাড়া আইনজীবী আরিফুল ইসলামের বাড়িতে, সাইফুল ইসলাম আরিফের বাড়িতে কিন্তু তার জানাজা নামাজ শেষ হয় এবং তাকে সেখানে দাফন করা হচ্ছে। তার পরিবারের সদস্যরা শহরে আসার পরে এই বিষয়ে একটি মামলা দায়ের করা হবে, যেটি সিএনবি কমিশনার আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনা গত যে আদালত প্রাঙ্গণ এলাকায় যে তাণ্ডবের ঘটনা ঘটেছে, গাড়ি ভাঙচুর, মোটরসাইকেল ভাঙচুর, মসজিদ ভাঙচুর, এসব ভাঙচুরের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশ আহত হওয়া, সবগুলো মিলিয়ে একাধিক মামলা হবে বলে সিএনবি কমিশনার আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি যেমনটি বলছেন, তাদের যে অভিযান, এই ঘটনার সাথে যারা জড়িত পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে যারা জড়িত তাদেরকে আটক করা হবে। এবং দুপুরের দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে একটি বৈঠক হচ্ছে। সেই বৈঠকে কিন্তু কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাবুল হোসেন, সিএনবি কমিশনার উপদেষ্টা হাসান আরিফ এবং জেলা প্রশাসক ছিলেন। সেখানে ইনস্টিটিউটের নেতাদের সাথে কথা বলেছেন এবং চট্টগ্রামের সম্প্রীতি বজায় রাখার জন্য যা যা করণীয় দরকার প্রশাসনের পক্ষ থেকে সেটি করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন চলে যাব খুলনায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইসলাম রকি, তিনি জানাবে সেখানকার বিস্তারিত। রকি।
খুলনার শিববাড়ি মোড়ে আমরা এখন অবস্থান করছি। আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আসলে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু এখানে এসেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে চট্টগ্রামে যে আইনজীবী আলিফকে হত্যা করা হয়েছে এই হত্যার গায়েবানা জানাজা এখানে অনুষ্ঠিত হবে। পাশাপাশি কিন্তু আমরা একটু বলে রাখি যে এখানে যারা দাবি করতেছে যে তারা কিন্তু ইসকনের নিষিদ্ধের দাবিতে তারা এখানে আন্দোলন করছে। পাশাপাশি চট্টগ্রামের যে আইনজীবী আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই হত্যার তীব্র প্রতিবাদ এবং আসলে নিন্দা জানিয়েছে এবং ইসকনকে তারা আসলে নিষিদ্ধের দাবিতে আসছে এবং নগরীর খুলনা নগরীর ঠিক যে প্রাণকেন্দ্র শিববাড়ি মোড় এই মোড়ে কিন্তু আসলে আমরা দেখছি যে হাজার হাজার লোক কিন্তু এখানে আসা শুরু করেছে। তারা যে গায়েবানা জানাজার নামাজ কিছু সময়ের ভিতর কিন্তু অনুষ্ঠিত হবে। আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা নগরীর শিববাড়ি মোড় কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা এবং সাধারণ মানুষ কিন্তু অংশগ্রহণ করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে গায়েবানা জানাজা আছে সেই জানাজায় তারা অংশ নেবে। পাশাপাশি ইসকনকে তারা বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে। আরেকটি বিষয়কে বলে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা আমাদের যেটি জানিয়েছে যে তাদের আন্দোলন কিন্তু আসলে থেমে নাই। তারা যেটি চাচ্ছে যে এই যে ছোটখাটো বিষয় নিয়ে বড় ইস্যু তৈরি করছে এই ইস্যুর বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে এবং তারা এই আন্দোলন করে যাবে ভবিষ্যতে এবং যত সময় না দেশের একটা সুষ্ঠু পরিস্থিতি না আসবে তত সময় তারা মাঠে থাকবে এমনটি প্রত্যাশা কিন্তু এখানকার যারা ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করছে। তো দর্শক সময়ের ভিতর কিন্তু গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে আলিফের। আমরা সেখান থেকে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, অনেক ধন্যবাদ আপনাকে। আইনজীবী হত্যার প্রতিবাদে সারা দেশে চলছে বিক্ষোভ মিছিল। সর্বশেষ তথ্য জানছিলাম চট্টগ্রাম ও খুলনা থেকে সহকর্মীদের কাছে। উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। গণমাধ্যমের রিপোর্ট তুলে ধরে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে আদেশ প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। অ্যাটর্নি জেনারেল বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে পরিস্থিতি মোকাবেলা করছে। সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে। এ সময় উচ্চ আদালত বলেন, সার্বিক পরিস্থিতিতে তারা উদ্বিগ্ন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ইসকন ও সাম্প্রতিক ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে বলেছেন হাইকোর্ট। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সব কিছু আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। এদিকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বুধবার দুপুরে ছাত্র শিবির ঢাকা মহানগরের ব্যানারে আয়োজিত মিছিলটি মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে আরামবাগ ফকিরাপুল হয়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে এসে শেষ হয়। পরে বিক্ষোভ পরবর্তী সময়ে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে ষড়যন্ত্র করছে পতিত আওয়ামী লীগ তার দোসররা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ও চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলেও দাবি করেন তিনি। জুলাই গণহত্যার বিচার কার্য ধীর গতিতে হওয়ার অভিযোগ করে শিবির সেক্রেটারি বলেন, দ্রুততম সময়ে বিচার করে শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করেই যাবে। এ সময় উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিও জানান শিবির নেতারা। আজকে ছাত্র সমাজের যে বিপ্লব, এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। ফ্যাসিবাদের পক্ষে যদি কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করেন, এই ছাত্র জনতা তার উত্তম জবাব দিবে। গতকাল একটি হত্যাকাণ্ড ঘটেছে, খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য। এই ফ্যাসিবাদের এত পতনের পর এই হত্যাকাণ্ড প্রমাণ করে ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। শেখ হাসিনার ইন্ধনে ইসকনের মাধ্যমে বাংলাদেশের ষড়যন্ত্র শুরু করেছে ভারত, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র জনতা নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত অবস্থান কর্মসূচিতে এই কথা বলেন তিনি। আজকে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেন
বাংলাদেশে কোনোদিনও আমরা সেই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে অস্থিরতা সৃষ্টি করে কোনোদিন এই সরকার আমরা চাই না এই সরকার করুক। কিন্তু উস্কানি দিচ্ছেন আপনার দেশে বসা সেই শেখ হাসিনা, যার বিরুদ্ধে 500 অধিক মামলা, এখনো স্কনের নামে এখনো বাংলাদেশের ষড়যন্ত্র শুরু করেছেন। এর বিরুদ্ধে আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ডক্টর ইউনূসকে সাহস যোগাতে হবে। আপনার পিছনে 18 কোটি মানুষ আছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রায় দেন। এদিকে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বেগম খালেদা জিয়া, খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিচারিক আদালত 7 বছরের কারাদণ্ড দিলেও হাইকোর্টে খালাস পেলেন সব আসামি। বুধবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আসামি পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন বলেন, বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে হয়রানি করা হয়েছে। তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তারাই এখন বিচারের আওতায়। আমরা আর্গুমেন্টে আমাদের বলেছি যে এই সম্বন্ধে কোনো এভিডেন্স নাই। এর অর্থই হল মামলাটি রাজনৈতিক প্রণোদিতভাবে করেছেন। আদালত আমাদেরকে শুনেছেন। দুদকের পক্ষ থেকে আইনজীবী খুব ভেহেমেন্টলি অপোজ করেছেন। বর্তমান ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা এই যে আমাদের বেগম খালেদা জিয়ার উপরে যে অমানবিক ভাবে বিচার করেছেন, তার চাইতে বেশি বিচার আল্লাহ তার প্রতি করেছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 2018 সালের 29 অক্টোবর বেগম জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এরপর রায়ের বিরুদ্ধে 18 নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। এদিকে 2008 সালে দুর্নীতি দমন কমিশনের করা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার অভিযোগ গঠনের শুনানি শেষে তাদের অব্যাহতি দেন ঢাকার বিশেষ জজ আদালত 2 আসনের বিচারক আবু তাহের। মামলা থেকে খালাস পেয়ে সন্তোষ প্রকাশ করেন খন্দকার মোশাররফ ও আলতাফ হোসেন। তারা বলেন, বড়পুকুরিয়া দুর্নীতি মামলা ছিল বানোয়াট এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার ফসল। এই মামলাটি 1/11 পরে এই মামলাটি আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা, বানোয়াট মামলা দেওয়া হয়েছে। ইটস এ ফ্যাক্ট যে এটা একটা মিথ্যা, বানোয়াট, কনকক্টেড এবং প্রতিহিংসামূলক মামলা। এবং এই গত 16 বছর এই মামলার ঘানি আমরা টেনেছি। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের 26 লাখ টাকা কর ফাঁকির মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্ধ হয়ে গেছে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি। এই খবরে জেলাগুলোতে দফায় দফায় বাড়ছে আলু ও পেঁয়াজের দাম। তারেক রহমানের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার থেকে ভারত হতে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করেনি কোনো আলু ও পেঁয়াজবাহী ট্রাক। এমনকি আগের এলসি করা পণ্যও আটকে দিয়েছে প্রতিবেশী দেশটি। প্রায় 5.5 মাস পর রোববার থেকে শুরু হয় সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি। বর্তমানে চাল আমদানি অব্যাহত থাকলেও হঠাৎ বন্ধ হয়ে যায় আলু ও পেঁয়াজ আসা। এর প্রভাবে বুধবার সকাল থেকে আলু ও পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকার উপরে। ক্রেতারা বলছেন, ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে অন্য দেশ থেকে আমদানি বাড়ালে সমস্যার সমাধান হতে পারে। গতকালের চেয়ে আজকে আমরা 30 টাকা দাম বেশি দামে কিনতে হচ্ছে। বাজার বন্ধ করে দিয়েছে ভারতের, বন্ধ করার পরে হঠাৎ করে এই রেশন বেড়ে গেছে। অন্য কোনো দেশ থেকে আমদানি করতে হবে বা নিজেদের উৎপাদন বাড়াতে হবে। এদিকে স্থলবন্দরে শক্তিশালী সিন্ডিকেটকে দুষছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা। আর আলুর দাম বাড়াতে আলু বেচে কিনা কম। ইন্ডিয়ান পোর্ট বন্ধ, ইন্ডিয়ান আলু নাই। তারপর আমাদের এখানে আলু চাপ শর্ট। বড় বড় শিল্পপতিরা টাকা খেয়েছে, ব্যাঙ্গলোতে সবচেয়ে বাড়ি করলি, যার যত ব্যবসায়িক আছে
সকালে ফকির নিয়ে থাকে ধরে কইছে তুমি কোনটা পেলে। তবে বাজার স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা ভোক্তা অধিদপ্তর। আমাদের নিয়মিত মনিটরিং কার্যক্রম রয়েছে, জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে টাস্কফোর্স রয়েছে। আমাদের এই কার্যক্রমের মধ্য দিয়ে আশা করি আমাদের ভোক্তারা তাদের পণ্য প্রাপ্তির ক্ষেত্রে দামের ক্ষেত্রে তারা সাশ্রয়ী হবে এবং দামের ক্ষেত্রেও তারা সুবিধা পাবে বলে আমরা আশা করি। দুই দেশে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা ৩২ ঘন্টা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলস কারখানার ৭৫০০ শ্রমিক। এতে স্থবির হয়ে পড়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার ডিইপিজেড এলাকা। চরম দুর্ভোগে পড়েছেন নবীনগর চন্দ্রা মহাসড়কের ব্যবহারকারীরা। শিল্প, পুলিশ ও বেপজা কর্তৃপক্ষ সময় চেয়েও সড়ক থেকে সরাতে পারেননি তাদের। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আপন আপু। ৪ বছর আগের পাওনা টাকা আদায়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তারা বলছেন গেল ৪ বছরে একাধিকবার পাওনা পরিশোধের ওয়াদা দিয়েও তা রক্ষা করেনি বেপজা কর্তৃপক্ষ। সর্বশেষ ৩০শে নভেম্বর পাওনা পরিশোধের চূড়ান্ত তারিখ নির্ধারণ করলেও ২৪শে নভেম্বর নতুন করে ২ মাসের সময়ের দাবি করলে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে সড়ক অবরোধ করেন। বুধবার সকালে পুরনো ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এতে উৎপাদন বন্ধ রয়েছে পুরনো ইপিজেডের সব কারখানার। ২৪ তারিখে সবাইকে ডাকে বলে যে আমরা টাকা দিতে পারবো না, আরো 2 মাস সময় দিতে হবে। শুধু ডেট নিতে নিতে 4 বছর হয়ে গেল। টাকা পাবো, আমরা চলে যাব। টাকা দিব না, আমরা এখানে এরকমই থাকবো। আমাদের অনেক ঘুরাইছে, আমাদের 4টা ফ্যাক্টরি ছিল, অলরেডি 3টা ফ্যাক্টরি চালু করে ফেলছে, তারপরেও আমাদের টাকা দিচ্ছে না। অবরোধের মুখে মহাসড়কে আটকে পড়ে যানবাহন। উভয় পাশে সৃষ্টি হয় কয়েক কিলোমিটার যানজট। এতে চরম ভোগান্তির মুখে পড়ে সড়ক ব্যবহারকারীরা। এই শ্রীপুর থেকে আইটাই আসলাম, ওই সাইডে তো রাস্তা আরো বন্ধ বলতেছে ঘুরে যাইতে। এখানে ঘুরে যাওয়া যে কতটা রাস্তা। কালকে রাতে যাওয়ার কথা ছিল, আজকে এখানে বসে আছি। আমাদের টিপগুলা মাইর যাচ্ছে, এভাবে কি আমাদের সংসার চলবে? বা অতিরিক্ত পুলিশ সুপার জানায়, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ২রা ডিসেম্বর থেকে ধাপে ধাপে টাকা পরিশোধ করার আশ্বাস দেন বেপজা কর্তৃপক্ষ। প্রতিনিধিরা রাজি হলেও মানছেন না সাধারণ শ্রমিকরা। তাদের দাবি তাদের হাতে টাকা দেয়া হোক। আজকে শ্রমিকদের যারা প্রতিনিধি আছে তাদেরকে নিয়ে বেপজা কর্তৃপক্ষ একটা মিটিং করেছে। সেই মিটিংয়ে তাদের সিদ্ধান্ত হয় যে আগামী সোমবার থেকে অর্থাৎ 2 তারিখ থেকে তাদের ফর্ম বিতরণ হবে এবং ধাপে ধাপে 1 মাসের মধ্যে সেই সমস্ত টাকা তাদেরকে পরিশোধ করে দেওয়া হবে। তাদেরকে বলার পরে তখন তারা এই বিষয়টা মানছে না, তখন বলছে আমরা হাতে হাতে টাকাটা চাই। শ্রমিকদের দাবি আদায় আর জনগণের দুর্ভোগ কমাতে সরকারকে এখনই ভিন্ন উদ্যোগ নেওয়ার দাবি সকলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। পাওনা টাকা আদায়ের দাবিতে টানা ৩২ ঘন্টা সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, বর্তমান পরিস্থিতি কি? অবরোধ প্রত্যাহারের বিষয়ে শ্রমিকরা কিছু জানিয়েছেন কিনা? ঋষিকা, আপনাকে শুরুতে একটা স্বস্তির খবর দেই। 2 দিন 1 রাত পর এখন কিন্তু যে আন্দোলনরত শ্রমিকরা তারা কিন্তু তাদের সেই অবরোধ থেকে সরে এসেছেন বেপজা কর্তৃপক্ষের দেওয়া আশ্বাসে। বেপজা কর্তৃপক্ষ আগামী 3 মাসের মধ্যে এই যে সমস্ত শ্রমিকরা তাদের পাওনা পাবেন সেই সমস্ত শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে এমন আশ্বাস দিলে কিন্তু তারা বিকেল 4টার পর থেকে কিন্তু এই যে ডিপিজেটের যে প্রধান ফটকটি ছিল সেটি থেকে তারা সরে গিয়েছেন এবং সড়কের যে যান চলাচল সেটিও স্বাভাবিক হয়েছে। এর আগে কিন্তু আপনি জানেন যেটি যে গতকাল সকাল 8টা থেকে কিন্তু শ্রমিকরা আন্দোলন শুরু করে এবং এরপর থেকে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়ক সম্পূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে শ্রমিকরা এখানে তারা মালিক পক্ষের সাথে দফায় দফায় কথা বলেন, শিল্প পুলিশ শ্রমিকদের সাথে কথা বলে, কিন্তু কোনোভাবেই কিন্তু তাদের এই অবরোধ থেকে তারা সরে যাচ্ছিলেন না। আজকে সকাল 10টা নাগাদ শ্রমিকদের থেকে 11 সদস্যের একটি দল বেপজা কর্তৃপক্ষ এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু একটি মিটিংয়ে বসেন। দীর্ঘক্ষণ সেই মিটিংয়ের পরে কিন্তু সিদ্ধান্ত হয় যে ডিসেম্বরের 2 তারিখ থেকে এই যে লেনি অ্যাপারেলসের যে শ্রমিকরা রয়েছেন 7,500 শ্রমিক, তাদের সেই পাওনাটি কিন্তু তারা পরিশোধের কার্যক্রম শুরু করবেন এবং ফেব্রুয়ারি 28 তারিখের মধ্যে তাদের এই পাওনা আদি তারা
বুঝিয়ে দিবেন সব শ্রমিকদের, এরকম আশ্বাস দিলে পরবর্তীতে শ্রমিকরা তাদের সেই আশ্বাসে একমত হয়ে তারা বলেন যে যদি এটি নোটিশ আকারে বিএপিজেডের গেটে এটি টাঙিয়ে দেওয়া হয় তবেই তারা তাদের এই অবরোধ প্রত্যাখ্যান করবেন, এবং কর্তৃপক্ষ সেটি করেছে 4টার পরবর্তীতে, এবং শ্রমিকরা সেই আশ্বাসে কিন্তু তাদের অবরোধটি তুলে নিয়েছে। তো এই ছিল ইশিকা আমার কাছে আশুলিয়া থেকে সর্বশেষ। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। পাওনা টাকা আদায়ের দাবিতে অবরোধ প্রত্যাহার করছে শ্রমিকরা। আমরা সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। কুষ্টিয়ার মিরপুরে অবৈধ শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় 2 নারী নিহত হয়েছেন। সকাল আনুমানিক 10টার দিকে মশান বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মশান বাজার থেকে সরকারি OMS এর চাল নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন মরিয়ম ও সবেলা খাতুন। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা দেয়। এতে তারা ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। দেখছেন দেশ জনপদ সংবাদ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দেশের কৃষি অর্থনীতিতে শীর্ষস্থান ধরে রেখেছে আলু। এটি দেশের অন্যতম প্রধান খাদ্যশস্য এবং মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসের অপরিহার্য অংশ। তবে সম্প্রতি বাজারে আলুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বীজ সংকট গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চড়া দামে ভোক্তা কৃষক উভয়ই চ্যালেঞ্জের মুখোমুখি। সঞ্জু রায়কে সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। গত মৌসুমে কৃষক ভালো দাম পাওয়ার আশায় অপরিপক্ক আলু আগেভাগেই বাজারে বিক্রি করে দেয়। এর ফলে মৌসুমের স্বাভাবিক উৎপাদন কমে যায়। দ্বিগুণ লাভ হওয়ায় কৃষকরা এবার চাষের লক্ষ্যমাত্রা বাড়িয়েছেন। এতে বীজ আলুর চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উৎপাদন ঘাটতি ও বীজের অতিরিক্ত চাহিদার দ্বিমুখী চাপে আলুর বাজার। চাহিদা অনুযায়ী আলুর মজুত না থাকার অজুহাতে প্রতিদিনই বাড়ছে দাম। যদিও বাড়তি দাম নিয়ে আছে কৃষক, ক্রেতা, বিক্রেতার নানা মত। আমরা স্টোরে রাখতে পারি না, আবাদ পানি করতে হয়, তো বেচে টাকাটা পায় অন্য খেতে আবার লাগাতে হয়। তাই জন্য আমরা স্টোরে আলু রাখতে পারি না। এখন যে আলু কিনেছি বেচেছি 27 টাকা কেজি, এখন কিনে খেতে 60 টাকা কেজি। গত বছর আলু করছিলাম, জমি থেকে আলু বিক্রি করে দিয়েছি 27-28 টাকা কেজি। জমি থেকে বিক্রি করে দিয়েছি, এখন তার নাই, এখন দাম বেশি হলেও কিছু করার নাই আমাদের। এরই মধ্যে আলুর বাজারের স্বাভাবিক মূল্যচক্রের ব্যতিক্রম দেখা যাচ্ছে এবছর। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCBর হিসাবে এই দাম গত বছরের একই সময়ের তুলনায় 35% বেশি। কৃষিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, চাষের জমি কৃষকের হাতে না থাকায় ইচ্ছেমতো ওঠানামা করছে আলুর দাম। কেউ কিন্তু আলু চাষিরা আলু চাষ করতে পারে না এবং তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। আমার জমি সাপোজ আমি কিন্তু আরেকজনকে দিয়ে দিচ্ছি যে আমাকে 20,000 টাকা দিচ্ছে, কিন্তু একজন যে কৃষক আমার ধান করে সে কিন্তু আর জমিটা করতে পারছে না। একটা বাজার সিন্ডিকেট তৈরি করে ফেলেছে। বিএডিসির থেকে যারা বীজ নেয় সেই বীজটা কিন্তু তারা ইচ্ছা মতন দাম ফেলতেছে। তো কৃষক কিন্তু দিশাহারা। যারা আলু সংরক্ষণ করেছে তারা কিন্তু রিডবল দামে কিন্তু আলু মার্কেটিং করতেছে। উৎপাদন খরচ, পাইকারি ও খুচরা বিক্রি ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি ভোক্তাদের নিয়ে কাজ করা সংস্থাগুলোর। খুচরা পর্যায়ে যে ক্রয়ের যে পার্থক্যটা, ক্রয় এবং বিক্রয়ের যে পার্থক্য, এটা যদি আমরা একটা সিস্টেমেটিক চেইনের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে এই মুনাফার যে প্রবণতা ব্যবসায়ীদের, এটি কমে যাবে। প্রত্যেকটা খাবারের সাথে এই আলুর একটা সম্পৃক্ততা আছে। আমরা ক্যাবের পক্ষ থেকে আমরা মনিটরিং করে যেটা উপলব্ধি করেছি যে এই আলু আর কৃষকদের হাতে নেই। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে, হিমাগারগুলোতে গত মৌসুম শেষে 40 লাখ টন আলু সংরক্ষণ করা হয়, যার মধ্যে এখনো মজুত আছে 4 লাখ টন আলু। এছাড়া প্রায় 4.5 লাখ টন আলু আমদানির অনুমতির বিপরীতে এসেছে মাত্র 41,000 টন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বর্ষার পানি নামার সঙ্গে সঙ্গে চাঁদপুরে ডাকাতিয়া নদীর কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে 1.5 শতাধিক বসতঘর। ভিটেমাটি হারানোর শঙ্কায় আরও অন্তত শতাধিক পরিবার। দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি নদী তীরের বাসিন্দাদের। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দাবি, বরাদ্দ না থাকায়
স্থায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে এই বছরই ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হবে। শরীফ আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ইসলামপুর গাছতলার জমাদার বাড়ি, খানবাড়ি ও গাজীবাড়ির ১৫০ শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে নদীগর্ভে। ডাকাতিয়ার ভাঙন এক যুগেরও বেশি সময় ধরে চললেও এ নিয়ে কোনো সরকারি ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি নতুন করে ২০ পরিবারের বসতঘর ও নানা স্থাপনা বিলীন হয়ে গেছে নদীগর্ভে। মসজিদ, মাদ্রাসা, বসতবাড়ি, কবরস্থান ও প্রাথমিক বিদ্যালয় সহ হাজারো স্থাপনা রয়েছে ভাঙনের ঝুঁকিতে। আমাদের এখানে মসজিদ, মাদ্রাসা, তারপরে এসব কিছু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা কি কষ্টতে আছি, আল্লাহ ছাড়া কেউ নাই। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে চাঁদপুর জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডে একাধিকবার স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। তবে তাতে কোনো কাজ হয়নি বলে অভিযোগ তাদের। এই পর্যন্ত আমাদের এটার কোনো একটা পদক্ষেপ নেওয়া হয় নাই। কেন? এই দেশের কত সরকার গেল, কোন সরকার একটু চায় না। ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের দাবি করেছে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। তারা জানান, সমীক্ষা চালিয়ে মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। এই এলাকার যে নদী ভাঙন অ্যাড্রেস করার জন্য আমরা ইতিপূর্বে একটা বিস্তারিত সমীক্ষা করেছি এবং সমীক্ষার আলোকে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে ১৭২ কোটি টাকা ব্যয়ে একটি ডিপিপিও আমাদের দাখিল করা আছে। তো এই ডিপিপিটা অনুমোদন হলে এই এলাকার স্থায়ী কাজ বাস্তবায়ন করে আমরা নদী ভাঙনের প্রবণতা রোধ করতে পারবো। আর বরাদ্দ পেলে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। পাঠিয়েছি প্রয়োজনীয় বরাদ্দের জন্য। যদি প্রয়োজনীয় বরাদ্দ পাই তাহলে হয়তো আমরা ডাকাতিয়া নদীর ভাঙন রোধে কার্যকরী একটা ব্যবস্থা নিতে পারবো। প্রতি বছরই ভাঙছে নদী, নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে নদীগর্ভে হারিয়ে যাবে আরও জনপদ, এমনটাই বলছেন নদীপাড়ের বাসিন্দারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। গ্রামে শুরু হয়েছে শীতের আবহ, সেই সঙ্গে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খেজুরের রস সংগ্রহ। কালের বিবর্তনে দেশে খেজুর গাছের সংখ্যা কমে গেলেও কুষ্টিয়ায় এখনও খেজুর গাছ থেকে রস সংগ্রহের ঐতিহ্য ধরে রেখেছে গাছিরা। সূর্য ওঠার আগেই গাছ থেকে রস নামানো শুরু করেন তারা। বিক্রি করেন নির্ভেজাল রস, প্রকাশ্যে জ্বালিয়ে তৈরি করেন মানসম্মত গুঁড়ো। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। উকি দিচ্ছে সূর্য, ধানের ডগায় শিশির বিন্দু, শীতল হয় জানান দিচ্ছে শীতের আগমন। কুয়াশায় ঘেরা শীতের সকালের এ দৃশ্য কুষ্টিয়া সদরের বাইপাস এলাকার। গাছিরা আহরণ করছেন খেজুরের রস। আগের মতো তেমন খেজুর গাছ না থাকায় সব বয়সী মানুষেরাই রসের স্বাদ নিতে এসেছে গাছিদের কাছে। ভোরবেলা থেকেই খেজুরের রস খেতে এখানে আসেন রসপ্রেমীরা। গাছিরা তাদের সামনেই পাতিল নামিয়ে রস ঢেলে দেন গ্লাসে, আর নির্ভেজাল রস খেয়ে তৃপ্তি মেটান তারা। সকালবেলায় রস খাওয়ার যে একটা ফিলিংস, যে ভালো লাগা, সেই শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের বাসা অনেক দূরে, আমরা সকালবেলা সেই ভোরের সেই ছোটবেলা সেই আমেজটাকে আবার ফিরে পাওয়ার জন্য মাঝে মধ্যে এরা আছে যে বন্ধুরা সবাই একসাথে হয়ে এই রস খাইতে সকালবেলা সেই দূর থেকে ছুটে আসি। একদিকে চলে রস বিক্রি, অন্যদিকে প্রকাশ্য রস জ্বালিয়ে তৈরি করা হয় গুড়। নিজ চোখে তৈরি দেখে ভেজাল মুক্ত গুড় কিনে খুশি ক্রেতারা। গাছ থেকে রস পাড়ে এই রস আবার জ্বালায় সামনের উপরেই গুড় বানাচ্ছে। একেবারেই নির্ভেজাল এই গুড়, এই জন্য এখানে আসি এবং আমরা এই গুড় সংগ্রহ করে আমাদের আত্মীয় স্বজনদের মাঝেও আমরা বিতরণ করে দিই। কুষ্টিয়ার বাইপাস এলাকায় এখনো ২০০০-এরও বেশি খেজুর গাছ রয়েছে। শীতের ৪ মাস গাছিরা খেজুর গাছ থেকে আহরণ করে রস, তৈরি করে গুড়, যার মাধ্যমে ভালোভাবেই চলে তাদের সংসার। ফজরের আজানতে ওইটা আমরা ধরো রস পাড়া টাড়া হয়ে গেলে আমরা ধরেন সোলার পথ দিয়ে জ্বালাইতে গুড় বানাই। সঠিক রস মানুষের খাওয়াই, আর খাওয়ানোর পরে যেগুলো থাকে সেগুলো আমরা জালে দিই। তারপরে জালে দিয়ে আমাদের ওইগুলা ১ নম্বর টাটকা গুড় হয়। আগের দিন দুপুর ১২টার সময় গাছ কাইটে হাঁড়ি পাইতে ভোর ৪টার সময় রসের গাছ থেকে হাঁড়ি খসা লিয়ে আসি, রস পাইটে লিয়ে আসি, ডামে ছেঁকে দিয়ে জাল ধরা দিয়ে গুড় বানা বেশি, এদের পরে আমাদের সংসার চলে। আগামী শীতের ৪ মাস এভাবেই গাছিরা খেজুরের রস আহরণ ও গুড় প্রস্তুতের কার্যক্রম চালিয়ে যাবে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।